স্কুলে স্কুলে বই দেয়া শুরু, শতভাগ পেতে লাগবে ২০ জানুয়ারি। বছরের পর বছর বই উৎসবের নামে অপচয় হয়েছে বলছে এনসিটিবি। বছরের প্রথম দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন, ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। নতুন বছরে জুলাই গণহত্যার বিচারের আশা, শক্ত পররাষ্ট্রনীতিতে মাথা উঁচু করে চলার প্রত্যয়। আমাদের যে অধিকার যে আমাদের ক্ষুণ্ণ হয়েছে, এই স্মৃতিগুলোর আর পুনরাবৃত্তি আমরা চাই না। ছাত্র এবং নাগরিকদের রাজনৈতিক সক্রিয়তার জায়গা থেকে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক শক্তির আগমন ঘটবে। এই দেশটাকে আমাদের একটা মিনিমাম রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে নিয়ে যেতে হবে। সবশেষ খ্রিস্টীয় নববর্ষকে বরণ করল যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে হাজারো মানুষ, দেশে দেশে উদযাপন। স্বাগত, এখন ঢাকা। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। স্কুলে স্কুলে প্রাক প্রাথমিক থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। তবে শতভাগ পেতে লাগবে ২০ জানুয়ারি। বছরের পর বছর বই উৎসবের নামে অপচয় হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিটিবি চেয়ারম্যান। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ওয়েবসাইটে শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এবারের বইয়ের উজ্জ্বলতা ও কাগজের মান ভালো। ২.৫ মাসের মধ্যে ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে, যার অনলাইন ভার্সন এনসিটিভির ওয়েবসাইটে পাওয়া যাবে। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, জানুয়ারি ৫ তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল শ্রেণীর বই, ১০ তারিখে মাধ্যমিকের ৮টি বই এবং ২০ তারিখের মধ্যে সকল বই দেয়া হবে। অনেক ভালো লাগতেছে যে নতুন বই পেয়েছি, বাসায় গেলে সবগুলো বই দেখবো। বইয়ের গন্ধটা খুব ভালো লাগে আমার কাছে। এই বছর একটু কম পেয়েছি আগের বছরের তুলনায়, কিন্তু এবার বই পেয়ে না আগের বছরের তুলনায় বেশি ভালো লাগে। গত বছর হচ্ছে ৭-৮টার মতো বই পেয়েছিলাম প্রথম দিনে, এবার হচ্ছে কম পেয়েছি, তাই পড়াশোনায় একটু ব্যাঘাত তো ঘটবেই। আমি যে নতুন বই পেয়েছি এটাতেই আসলে আমি অনেক খুশি লাগছে, অনেক ভালো লাগছে, বই পড়ার ইচ্ছে করছে। আমরা নতুন বই পেয়েছি, নতুন বছরে আমি বাসায় যেয়ে বই পড়বো। থানা শিক্ষা অফিস থেকে আমাদেরকে নিশ্চিত করেছে যে আমরা অতি দ্রুত বই দিয়ে দিব, তো আমরাও সাথে সাথে ওদেরকে দিয়ে দিব, কারণ ওদের পড়াশোনার দরকার আছে। বই বিতরণ নিয়ে আরও জানাতে আজিমপুর গার্লস স্কুল থেকে যুক্ত আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন বই বিতরণ কার্যক্রম কয়টা পর্যন্ত চলবে আর শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন? উজ্জ্বল, শিক্ষার্থীদের উচ্ছ্বাস তো স্বাভাবিকভাবেই এখানে অনেক বেশি দেখছে, এবং যেহেতু বছরের প্রথম দিন, নতুন বছরে নতুন শ্রেণীতে ওঠে, নতুন বই হাতে পাওয়ার যে উচ্ছ্বাস সেটি শিক্ষার্থীদের চোখে মুখে স্পষ্ট। এবং একটি বিষয় আসলে না বললেই নয় যে আমরা দেখেছি যে সব শিক্ষার্থী কিন্তু আমরা এখানে যতক্ষণ ছিলাম, আমরা যতক্ষণ এখানে আছি, সব শিক্ষার্থীর হাতে আমরা বই দেখেছি, এবং তারা কিন্তু কেউ 1টা-2টো করে বই পেয়েছে, কেউ 3টা করে বই পেয়েছে। বিশেষ করে বাংলা, অঙ্ক এবং গণিত, এই 3টি বই কিন্তু প্রায় সবাইকেই দেওয়া হয়েছে, এবং প্রাথমিকের প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সব বই পেয়েছে। আর বাকি যে বইগুলো সেগুলো কিন্তু এখানকার যে শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বরত শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এগুলো সরকার দ্রুত বই যত দ্রুত দিবে তারা কিন্তু তত দ্রুতই শিক্ষার্থীদের হাতে বাকি বইগুলো দিতে পারবে। একটা বিষয় বলতে হয় যে এবার সরকার, আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের তৈরি যে সবচেয়ে বিতর্কিত কারিকুলাম 2021-এর কারিকুলাম যেটি ছিল সেটিকে বাতিল করে, অর্থাৎ এটি যেহেতু বাস্তবায়নযোগ্য নয় এদেশের বাস্তবতায়, সেক্ষেত্রে এই কারিকুলামটিকে বাদ দিয়ে 2012 সালের কারিকুলামে ফিরে যাওয়া হয়, এবং সেই 2012 সালের 441টি বই পরিমার্জন করতে হয় এবং সংস্করণ করতে হয়। সেখানে অনেক কিছুই সংযোজন বিয়োজন করা হয়, এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যে টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে নানান প্রক্রিয়ার পরে খুব অল্প সময় পেয়েছে সরকার বই ছাপানোর। সেই অল্প সময়ের মধ্যে আমরা যতটুকু জানি যে
এবার যেহেতু 4 কোটি শিক্ষার্থীর জন্য প্রায় 40 কোটি বই বিতরণের লক্ষ্য রয়েছে সরকারের, সেখানে কিন্তু সরকার শুধুমাত্র এখন পর্যন্ত আমরা জানি যে 6 কোটি বই শিক্ষার্থীদের হাতে অর্থাৎ সারা দেশে পৌঁছাতে সক্ষম হয়েছে। অর্থাৎ সেটির হিসেবে বললে যে 15% বই ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে বা স্কুলে স্কুলে পৌঁছেছে। বাকি বইগুলো আমরা যতটুকু জানি যে আজকে শিক্ষা উপদেষ্টাও বলেছেন যে 20 জানুয়ারির মধ্যে আসলে 100% বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। এখানে আরেকটা বিষয় না বললেই নয় যে আমরা এখানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী প্রত্যেকের সঙ্গে কথা বলেছি এবং আমরা নিজেরাও বইগুলো দেখেছি। বিগত সময়ে যেভাবে বইগুলোর মান অতি নিম্নমানের ছিল এবং বইগুলো ধরলেই ছিঁড়ে যেত বা পড়া যেত না বইয়ের ছাপা অস্পষ্টতার কারণে, এবার কিন্তু সেই জায়গাটাই আমরা একটু ব্যতিক্রম দেখেছি। এবার বইয়ের মানগুলো আমরা আসলে অনেকটাই ভালো দেখেছি, এতে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদেরও একটু সন্তুষ্টি দেখছি বইয়ের মান নিয়ে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে নতুন বই বিতরণের সবশেষ তথ্য। যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। ঘরে ঘরে উদ্যোক্তা তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শুধু তরুণ তরুণীরাই নয়, বয়স্কদেরও কাজে লাগিয়ে অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সকালে পূর্বাচলে 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এবার 8টি দেশের 300-রও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ডক্টর ইউনূস উদ্বোধনী বক্তব্যে বলেন, মেলার উদ্দেশ্যই হলো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করা। সরকারি পৃষ্ঠপোষকতায় স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়নে কাজ করছে সরকার। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, বাজার সিন্ডিকেটের দুর্বৃত্তায়ন বন্ধ করা হবে। রমজানের সকল নিত্যপণ্যের দাম কমে আসবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আন্তর্জাতিক ব্যবসা ঘরে বসে কোথায় এখন দুনিয়াতে কি সফটওয়্যার বিক্রি করে দিচ্ছে। কাজেই উপজেলায় উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3জন 4জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। সরকারি পৃষ্ঠপোষকতায় স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী সংস্থাগুলোকে আরো শক্তিশালী করা হচ্ছে। রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার বিদ্যমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত গ্যাপ নিরূপণের জন্য সার্ভে করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরো সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। আসন্ন রমজানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমার প্রত্যাশা, রমজান কেন্দ্রিক পণ্যের মূল্যস্তর স্থিতিশীল থেকে নিম্নমুখী থাকবে। আমি মনে করি তেলের দাম কমবে, ছোলার দাম কমবে, ডিম ও পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে। আমরা দুর্বৃত্তায়ন বন্ধ করতে চাই, দক্ষতা ভিত্তিক বাজার ব্যবস্থা চাই, যার অনুপস্থিতিতে গত 1.5 দশকের শাসন আমলে সিন্ডিকেটের জন্ম দিয়েছে। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সকল কার্যক্রম ও হিসাব তুলে ধরতে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সার্জিস আলম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আপনি এমআইএস এর যে কথাটা বললেন, আমরা এমআইএস এর সাথে অলরেডি কথা বলেছি। তারা বলেছে তাদের 1 থেকে 2 সপ্তাহ সময় লাগবে এটাকে গেজেট করার জন্য। মানে এই 11,306 জন তারা আবার আরেকবার ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছে। এই শর্তে যে তারা গ্যাজেট করবে, তাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য দিতে হবে। তারা যদি গ্যাজেট করে আমাদেরকে 11,306 জন দেয়, তখন তো আমাদের এটার উপর নির্ভর করতে হচ্ছে না, কারণ সেটার দায়িত্ব সরকার নিজে নিয়ে নিচ্ছে। তখন আমরা ইজিলি ডিসপার্স করতে পারবো। সো আমরা তাদেরকে অলরেডি এই প্রস্তাব দিয়েছি যে আমরা আমাদের জায়গা থেকে কীভাবে সহযোগিতা করতে পারি। আমাদের অলরেডি একটা মিটিং হয়েছে 2 দিন আগে, এই সপ্তাহে একটা আছে। সো আমরা আশা করি এই যে গ্যাপটা এমআইএস এর সাথে আমাদের, যদি তারা আমাদের কাছে 1 সপ্তাহ সময় চেয়েছে এটা গ্যাজেটেড করার জন্য। সো এটা করলে আমাদের মনে হয় এই দূরত্বটা আর থাকবে না। 3 লাখ টাকার ওইটা সবাইকে দিব না, অনাধিক 3 লাখ টাকা।
একটু ভাই আমরা আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, এটা দরকার হলে 1 মিনিটের আলাদা একটা আপনাদের ভিডিও করে মানে ক্লিপ করে আপনাদের দিতে হবে। কাইন্ডলি বলেন আপু। না 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 আপনি বলেন, আর পরে বলতেছি। জি প্লিজ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন সার্জিস আলম। সরাসরি ছিলাম সেখানে। বহির্বিশ্বের দাসত্ব শিকল থেকে মুক্ত হয়ে শক্ত পররাষ্ট্রনীতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে লাল সবুজের বাংলাদেশ। ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতি পুনরুদ্ধার করে রচিত হবে স্বনির্ভর বাংলাদেশের রূপকল্প। অতীতের দুঃখ দুর্দশার স্মৃতি মুছে রচিত হবে নতুন অধ্যায়। রাজনৈতিক ঐক্যের হাত ধরে তৈরি হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। 2025 সালে এমন প্রত্যাশা করছেন সাধারণ ছাত্র জনতা। তবে সব প্রত্যাশা ছাপিয়ে 25-এর মধ্যেই জুলাই গণহত্যার বিচারের তাগিদ তাদের। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। 25-এর রাঙা সকালে যে সূর্যটা উদিত হলো তার পেছনের ইতিহাস কতটা বিষাদময়। অতীতের 53টা সূর্যোদয় নিশ্চয়ই সেই সাক্ষ্য বয়ে চলে। অবশেষে অস্তমিত হয়েছে হতাশার কালো মেঘে ঢাকা আকাশে। 1971 সালে যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী জনতা, প্রশ্নটা তো সেখানেই। স্বাধীনতার এত বছর পরও কেন 24 সালে এসে সেই একই মুক্তির আশায় রক্তে লাল রঞ্জিত হয়েছে প্রিয় মাতৃভূমির জমিন। 52টা গ্লানিময় বছর শেষ করে যখন 53তম বছর তথা 2024-এ এসে দাঁড়িয়েছিল লাল সবুজের বাংলাদেশ, তার শুরুটাই হয়েছিল মানুষের ভোটাধিকার হরণের এক ডামি নির্বাচনের মধ্য দিয়ে। এরপর ভঙ্গুর অর্থনীতিতে মানুষের নাভিশ্বাস আর ফ্যাসিবাদের জাঁতাকলে পড়ে কত শত অধিকার বঞ্চিত হতে থাকলো প্রজাতন্ত্রের মালিক নামের সাধারণ জনগণ। সকল বঞ্চনার কড়ায় গণ্ডায় হিসেব বুঝিয়ে দিতে বছরের ঠিক মাঝামাঝিতে তরুণ ছাত্র জনতার রাজপথের লড়াই ছিল এক বিস্ফোরিত গণ অভ্যুত্থানের দ্রোহযাত্রা। এর মাঝে কত প্রাণ অকালে ঝরেছে, কত দেহ ক্ষতবিক্ষত হয়ে বঙ্গুত্ব বরণ করে নিয়েছে। তবুও তাদের একটাই প্রত্যয়, মাতৃভূমি অথবা মৃত্যু। যে প্রজন্ম বড় হয়েছে দীর্ঘ সময়ের দুঃখ স্মৃতি নিয়ে, তারা চান আর যাতে পুনরাবৃত্তি না হয় সেই রক্তাক্ত সংঘাতের বিষাদময় অধ্যায়। ইতিহাসের পাতার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে যে প্রজন্ম, তারা বলছেন এই যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হলো, সেই উত্তরণটা যেন আরও বেশি স্থিতিশীল হয়। দীর্ঘ সময়ের একটা অতীতের দুঃখ স্মৃতি নিয়ে আমরা বড় হয়েছি এই প্রজন্ম। আমরা চাই 24 পরবর্তী সময়ে 25 সালে যখন আমরা পা রাখবো, তখন এই অতীতের যে কনফ্লিক্ট, আমাদের যে ব্লাডশেড, আমাদের যেই অধিকার যে আমাদের ক্ষুণ্ণ হয়েছে, এই স্মৃতিগুলোর আর পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা চাই 25টা আমাদের শুরু হোক ঐক্যের মধ্য দিয়ে, 25টা আমাদের এই 25 সালটা শুরু হোক সংস্কারের মধ্য দিয়ে, এবং ঐক্য এবং সংস্কারের সংমিশ্রণে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা নির্বাচনের দিকে আমরা এই 25-এর মধ্য দিয়ে আমরা যাই। আই জাস্ট হোপ যে 2025 সালে আমাদের এই যে একটা নব উত্তরণ হয়েছে, একটা বৈপ্লবিক উত্তরণ হয়েছে মনস্তাত্ত্বিক এবং রাজনীতি সংস্কৃতি সব দিক থেকে, সেই উত্তরণটাকে আমরা আরও বেশি স্টেবল ফর্মে একটা ফরমেশনের মধ্য দিয়ে দেখতে পারবো। 2025 সালে তাদের প্রত্যাশা, সমাজে থাকবে না কোনো বৈষম্য, মানুষ মানুষের মর্যাদা পাবে, প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার, ফিরবে অর্থনীতির স্বনির্ভরতা, আর বিশ্বের দরবারে শক্তিশালী পররাষ্ট্রনীতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। যখন ইউনূস সরকার এখানে ক্ষমতা নেয়, তাদের কাছে কিন্তু লিটারালি একটা শ্যাটার্ড দেশ, সে কিন্তু টুকরাগুলোকে তার জোড়া লাগাতে হচ্ছে। আমরা আশা করতে পারি যে 2025 সালে বাংলাদেশের একটা যুগান্তকারী পরিবর্তন আসতে যাচ্ছে, অন্তত দালিলিক পরিবর্তন। 2025 হবে সম্ভাবনার বছর, যখন ছাত্র এবং নাগরিকদের রাজনৈতিক সক্রিয়তার জায়গা থেকে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক শক্তির আগমন ঘটবে। এই যে এত এত প্রত্যাশা, তার জন্যই প্রয়োজন জাতীয় ঐক্য। 25-এর প্রত্যাশা অবশ্যই এই ঐক্য অটুট থাকুক ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির মাঝে। ফ্যাসিবাদের বিরোধিতার প্রশ্নে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক পক্ষগুলো
একই সুরে তারা কথা বলবে। একটা পয়েন্টে যে এই দেশটাকে আমাদের একটা মিনিমাম রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট, যেটা আসলে এই রাজনৈতিক সংগঠনগুলোও করেছিল। আমি বিএনপি বলি বা জামাত বলি, সকল পলিটিক্যাল পার্টির কিন্তু সেই 23 সাল থেকে একটা কমিটমেন্ট ছিল। ফেসিবাদের বিপক্ষে যারা ছিল তাদের মধ্যে ঐক্যটি অটুট থাকুক, কারণ পরবর্তী বাংলাদেশকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তবে সকল প্রত্যাশা ছাপিয়ে তাদের দাবি অবশ্যই বিচার করতে হবে গণহত্যার। আওয়ামী লীগ যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে, গুম খুন করেছে, আমরা যদি বিচারটাকে নিশ্চিত করতে পারি, পিলখানা থেকে শুরু করে শাপলা, পরবর্তীতে বিএনপি নিধন, জামাত নিধনের যেই নোংরা যে কর্মসূচিগুলো হাতে নিয়েছে, সেগুলোর যদি বিচার আমরা নিশ্চিত করতে পারি, এই সরকারের প্রতি মানুষের যে আস্থা, এই আস্থার জায়গাটি সুদৃঢ় হবে। এটা প্রত্যাশার বিষয় না, এটা করতেই হবে। গণহত্যার বিচার এটা করতেই হবে। গণহত্যার বিচারের আগে কোনো ধরনের নির্বাচনী কাঠামোর মধ্যে আমরা ঢুকতে চাই না। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, 2024-এ মানুষের মুক্তির যে সূত্রপাত হয়েছে তার পূর্ণতা পাক 2025-এ এসে। এক্ষেত্রে বিগত ফ্যাসিবাদী সরকারের বিকল্প হয়ে উঠতে হবে জনগণকে। এই রাষ্ট্র জনগণের সম্পত্তি, তা জনগণের হাতেই ফিরে আসতে হবে। 24 হচ্ছে মুক্তির বছর, কিন্তু মুক্তি জিনিসটা তো দুদিনের ব্যাপার না, এটা মুক্তির সূত্রপাত হলো। দাবি ছিল এখনো বিকল্প নাই, তো জনগণকে প্রমাণ করতে হবে তার একটা বিকল্প আছে। সেই বিকল্প হচ্ছে সমগ্র জনগণ। আমরা এক পরিবারের জায়গায় আরেক পরিবার যেমন চাই না, এক নেতার পরিবর্তে আরেক নেতাও চাই না, কিন্তু জনগণের যে সম্পত্তি এই রাষ্ট্র, সেটা যেন তাদের হাতে ফিরে আসে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তিকে বাইরে রেখেই সুসংহত করতে হবে জাতীয় ঐক্যকে। এই মুক্তিযুদ্ধকে বদভাবে যারা ব্যবসায়ী পরিণত করেছিল তাদের বাদ দিয়ে ঐক্য করতে হবে। সবাইকে মিলে একটা ঐক্য, এটা কোনো জাতীয় ঐক্য নয়। ফ্যাসিবাদকে উৎখাত করার সংগ্রামে যারা যারা লড়াই করেছিল তাদের সকলের কণ্ঠস্বর যেন আগামী দেশের নির্বাচন ব্যবস্থায় থাকে, এইটাই হচ্ছে জাতীয় ঐক্য। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে চেতনার নামে যে বাণিজ্য চলেছে, তা যেন 24 পরবর্তী বাংলাদেশে আর কখনো পুনরাবৃত্তি না হয়। 2025 সালে এটাই প্রত্যাশা প্রবীণ এই রাষ্ট্রচিন্তকের। বেলায়েত হুসাইন, এখন, ঢাকা। খ্রিস্টীয় নতুন বছর 2025 বরণ করল বাংলাদেশ। আতশবাজি, ফানুস সহ নানা আয়োজনে পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী। নাগরিকদের প্রত্যাশা, পরিবর্তিত বাংলাদেশ 2025 সালে পৌঁছাবে কাঙ্ক্ষিত গন্তব্যে। আর জানাচ্ছেন রকিবুল রাহাত। নিষেধাজ্ঞা অমান্য করেই পুরান ঢাকার আকাশ সেজেছে বর্ণিল রঙের আতশবাজিতে। মুহুর্মুহ আতশবাজি আর পটকার শব্দ বার্তা দিয়েছে পুরাতন বিদায়ের। মহাধুমধামে আহ্বান জানিয়েছে নতুনকে। 2025-এ একটা সুন্দর দেশ চাই, স্বাধীন দেশ চাই, সুষ্ঠুভাবে স্বাধীন নাগরিক হিসেবে এই দেশে বাঁচতে চাই শান্তিতে। ভালো কিছুই চাই, যাতে সামনের দিনগুলো অনেক ভালো যায়। খোলা স্থানে জমায়েত নিষেধ ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের, তাই ছাদে ছাদে জমকালো আয়োজন। উৎসাহের কমতি নেই উদযাপনেও। লোকসমাগম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও। 2024 সালকে ঘটনাবহুল ও স্মরণীয় বলছেন অনেকেই। তাতে প্রাপ্তি অপ্রাপ্তির মিশেল। 24 তো খারাপই ছিল, কিন্তু আরেক দিক দিয়ে ভালো যে স্বৈরাচার পতন হয়েছে। আমাদের অনেক স্বজন হারাইছি, আর ভালো বলতে মানে সব ত্যাগের বিনিময়ে আমরা একটা স্বৈর শাসকের হাত থেকে মুক্ত পাইছি। 2024-এ যেগুলো হয় নাই, 2025-এ ইনশাল্লাহ সেগুলো করার চেষ্টা করব। সেসব দুঃখ দুর্দশা ভুলে নতুন উদ্যমে সুখ, সমৃদ্ধি আর শান্তির প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী। সবাই যেন পাখির মতো উঠতে পারে, এরকম ভালো চাই। দ্রব্যমূল্য সহ, নিরাপত্তা সহ, জাতীয় নিরাপত্তা সহ, বৈষম্যহীন বাংলাদেশ হোক, এটাই আমাদের প্রত্যাশা 2025-এ। 31st নাইট ও নতুন বছর উদযাপনে বিশৃঙ্খলা ঠেকাতে নগরী জুড়ে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। রকিবুল রাহাত, এখন, ঢাকা। এদিকে আতশবাজি আর বর্ণিল আলোকসজ্জার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপ আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জমকালো আয়োজনে 2025-কে বরণ করে নিচ্ছেন সাধারণ মানুষ ও পর্যটকরা। টাইম জোনে ভিন্নতা থাকায় সবশেষ খ্রিস্টীয় নববর্ষ উদযাপন করছে যুক্তরাষ্ট্রবাসী। নতুন বছর নিয়ে আসবে শান্তির বার্তা, এমনটাই প্রত্যাশা সবার। আরও জানাচ্ছেন নিশিতা ব্রহ্ম।
অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেনের পর অবশেষে নতুন বছরকে বরণ করে নিল বিগ অ্যাপল নিউ ইয়র্ক। আইকনিক বল ড্রপের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো তারা। 2024 সালকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে জড়ো হয়েছেন লাখো মানুষ। আতশবাজির বর্ণিল আলোকসজ্জার মতোই যেন আলোকিত হয়ে আসে নতুন বছর, সেই প্রত্যাশাই সবার। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই আতশবাজি আর আলোকসজ্জায় ছেয়ে গেছে পুরো আকাশ। বর্ণিল নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়েছে পুরো বিশ্ব। বেজে উঠেছে লন্ডনের বিগ বেন। প্যারিসে বর্ষবরণে আইকনিক চ্যাম্পস এলিসিস এভিনিউতে হয়েছে জমকালো আয়োজন। জার্মানিতে ব্র্যান্ডেনবার্গ গেটে বর্ষবরণ আয়োজন দেখতে ভিড় করেছেন হাজার হাজার মানুষ। জমকালো আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ। অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। হারবার ব্রিজের সামনে স্থানীয়দের পাশাপাশি হাজির হন অন্তত 10 লাখ দেশি বিদেশি পর্যটক। দ্য স্ট্যান্ডার্ডের প্রতিবেদন বলছে, সম্প্রচার মাধ্যমে সরাসরি সিডনি হারবারের বর্ষবরণের অনুষ্ঠান দেখেছেন বিশ্বের 50 কোটিরও বেশি মানুষ। নতুন আশা নিয়ে নববর্ষ এসেছে অস্থির মধ্যপ্রাচ্য। কাতারের লুসাইল বোলভার্ডে বর্ণিল আতশবাজিতে স্বাগত জানানো হয়েছে নতুন বছরকে। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাতে ড্রোন আর আতশবাজির মধ্য দিয়ে স্বাগত জানানো হয় নতুন বছরকে। দুবাইতে বর্ণিল সব আতশবাজির প্রদর্শনী ছিল স্কাই স্ক্র্যাপার বুর্জ খলিফার ওপর। বিমান বিধ্বস্তে 179 জন নিহতের ঘটনায় নতুন বছরে তেমন কোনো আয়োজন নেই দক্ষিণ কোরিয়ার। বর্ণিল নানা আয়োজনে বর্ষবরণ উদযাপিত হয়েছে জাপান, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে। বিশ্বের বিভিন্ন দেশে 39টি ভিন্ন টাইম জোনের কারণে নতুন বছর উদযাপনে 26 ঘন্টার মতো সময় লেগেছে পুরো বিশ্বে। সবার আগে ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র কিরিবাতি। এরপর নতুন বছর এসেছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে। কিছুক্ষণের মধ্যে ইংরেজি নতুন বছরকে বরণ করবে যুক্তরাষ্ট্র। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, মানুষ ভোটের অধিকার ফিরে পেলে দেশে আবার গণতান্ত্রিক সরকার ফিরে আসবে। সকালে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সমন্বয়ের মাধ্যমে অতি প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি চালাতে হবে। সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার থেমে থাকবে না, তবে দ্রুত নির্বাচন দিয়ে দেশের রাজনৈতিক সরকার ফিরিয়ে আনতে হবে। সংস্কার কোনোদিন থেমে থাকে না, কাজেই আগে সংস্কার পরে নির্বাচন অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রতি 5 বছর নির্বাচন হবে। আপনারা নতুন প্রজন্মের কথা বলেছেন, এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেওয়ারই সুযোগ পায়নি। তারা আকুল হয়ে আছে, তারা ভোটার হয়েছে, তারা ভোট দিতে চায়। কামরাঙ্গীরচর থানার পৃথক 2 চাঁদাবাজি ও শ্লীলতাহানির মামলার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া চকবাজার থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সকালে ঢাকার আদালতে তাকে হাজির করে 2 মামলায় 10 দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভুক্তভোগী কেবল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দেয়ায় বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের মারধর ও ভাঙচুর করা হয়। পরে ভুক্তভোগীরা বাদী হয়ে থানায় মামলা করেন। তবে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন। এদিকে লালবাগ থানার মামলা চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ওরফে রাডো সিরাজকে গ্রেফতার দেখানো হয়েছে। চাঁদাবাজি এবং শ্লীলতাহানির মামলা, এই 2 মামলায় প্রথম মামলাটি তার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকটি মামলায় 10 দিন রিমান্ড প্রার্থনা করা হয় এবং সেখানেও 2 দিন তার বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয়। আরেকটি মামলা, সেই মামলা একটি হত্যা মামলা, সেখানে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
2021 সালের পর 2024-এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগকারীরা। বছর জুড়ে সূচকের পতনে নিঃস্ব হয়েছেন অনেকেই, যা অনেকটা নীরব রক্তক্ষরণ বলছেন তারা। এর কারণ হিসেবে আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটকেই দায়ী করছেন বিশ্লেষকরা। তবে যে সংস্কার শুরু হয়েছে এতে এবছরের মাঝামাঝি এর সুফল পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন আতাউন নিয়ন। ফিরে দেখা 2024-এ বছর জুড়েই টালমাটাল ছিল পুঁজিবাজার। সূচক, মূলধন, পুঁজি কমে নিঃস্ব হয়েছে বিনিয়োগকারীরা। 24-এ 5 আগস্ট শেখ হাসিনা পতনের সাথে সাথে সে সময়ের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা আত্মগোপনে গেলে সামনে আসতে থাকে বাজারের আসল চিত্র। এতে একদিকে 15 বছরের স্বৈরাচারী শাসন যেমন বাজারের ক্ষতি করেছে, অন্যদিকে 5 আগস্টের পরে এ খাতকে পুনরুদ্ধারের অপার সুযোগ পাওয়া গেছে। বছরটিতে দেখা যায় অর্থ পাচার, রিজার্ভ সংকট, বিনিয়োগকারীদের আস্থার সংকট এবং দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হওয়া অস্থিরতা পুঁজিবাজারকে আরও তলানিতে ঠেলে দিয়েছে। ফলে পুঁজিবাজারে ধারাবাহিকভাবে সূচকের পতনের সঙ্গে কমেছে বাজার মূলধন। এমন পরিস্থিতিতে বিএসইসির নতুন কমিশনাররা দায়িত্ব নেওয়ার পর কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও তা খুব একটা কাজে আসেনি। তথ্য বলছে গত এক বছরে সূচক হারিয়েছে 1000 পয়েন্টের বেশি, আর বিনিয়োগকারীরা বাজার মূলধন হারিয়েছে সোয়া লাখ কোটি টাকার বেশি, আর লেনদেনের খরা ছিল সারা বছর জুড়েই। এদিকে অর্থ মন্ত্রণালয় ও বিএসইসি নতুন উপদেষ্টা ও কমিশনার পাওয়ার পর জানানো হয় পুঁজিবাজারের আসল অবস্থার কথা। জানানো হয় আওয়ামী লীগ সরকারের গত 15 বছরে পুঁজিবাজারে অবাধ লুটপাট হয়েছে। এ সময় অসংখ্য দুর্বল ও অস্তিত্বহীন কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয়। এসব কোম্পানি এখন বাজারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। আর শ্বেতপত্র কমিটি জানিয়েছে গত 1.5 যুগে বাজার থেকে 1 লাখ কোটি টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে। গত কয়েক বছরের মধ্যে 2024-এ দেশের পুঁজিবাজারে সবচেয়ে বেশি পতন ঘটেছে। এতে 2010-এর পর গত বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিনিয়োগকারীরা। ফলে অনেক বিনিয়োগকারী পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন, যার কারণ হিসেবে গত 1.5 যুগে লুটপাটকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। যে কারণে সংস্কারের সুফল অতি দ্রুত সামনে না আসলে বিনিয়োগকারী ধরে রাখা নিয়ে আশঙ্কা করা হচ্ছে। সেই সাথে গত 15 বছরে যে অস্তিত্বহীন মন্দ কাগজে কোম্পানি বাজারে আনা হয়েছে, এতে গত বছরেও প্রায় 1 লাখ বিনিয়োগকারী বাজার ছেড়েছে। আর পট পরিবর্তনের পর নামমাত্র কোম্পানি তালিকাভুক্তির পরিমাণও কমেছে। নতুন কমিশনার দায়িত্ব নেওয়ার পর খায়রুল ও শিবলি কমিশনারদের আমলে করা অনিয়ম 4 মাসে প্রায় 1000 কোটি টাকা জরিমানা করা হয়েছে, যা এতদিন দায়মুক্তি দিয়ে আসা হচ্ছিল কারসাজিকারীদের। আর এই কারণে বর্তমান কমিশন আসার পর এ বাজারের আস্থা ফেরাতে গঠন করে অনিয়ম, কারসাজি, দুর্নীতি অনুসন্ধানে তদন্ত কমিটি। সেই সাথে সংস্কারে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়। তাই বিগত সময়ে এই বাজার লুটপাটের পুঁজিবাজার ছিল বলে জানান বিশ্লেষকরা। বিগত সময় যেগুলো ঘটে গেছে সেটার কিন্তু দায় দায়িত্ব আসলে বর্তমান কমিশনারের যেমন নাই, বর্তমান সরকারেরও তেমন নাই। দিকে হচ্ছে তারল্যের যে একটা জটিলতা, অন্যদিকে হচ্ছে মানুষের আস্থার একটা সংকট। এই দুইটার কম্বিনেশনে কিন্তু পুঁজিবাজারে যে অবস্থাটা আছে। তবে আমি যদি সম্ভাবনার কথা বলি তাহলে অবশ্যই 2025 সালের মিড রেঞ্জে যেই কাজগুলো হাতে নেওয়া হয়েছে তার কিছু কিছু সুফল অর্থনীতিতে দেখা দিবে। তবে সঠিকভাবে সংস্কার হলে আগামী বছরেই বাজার ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করলেন এই বিশেষজ্ঞ। ইনভেস্টমেন্ট স্লো ডাউন হয়েছে, এগুলো আমাদের সত্য কথা আমরা স্বীকার করে নিতে হবে। কিন্তু নিউ ইয়ার যেটা সামনে আমরা দেখতেছি 2025, সেখানে আমি আশা করতেছি যে সুদের হারটা নমনীয় হবে, শেয়ার বাজারের দিকে আবার ফান্ড ইনফ্লো করবে, ফেরত আসবে। বিশেষজ্ঞরা বলছেন জুলাই বিপ্লবের মাধ্যমে পুঁজিবাজারকে ঘুরে দাঁড়ানোর যে সুযোগ পাওয়া গেছে তা কাজে লাগাতে না পারলে এ বাজার তলানিতে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। আতাউন নিয়ন, এখন, ঢাকা। নরসিংদীতে ছাত্রদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে জেলার সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আসামিকে আটকের পর নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেনাবাহিনী জানায় নরসিংদীর 5 দোনার একটি বাড়ি থেকে শাহ আলমকে আটক করা হয়। এ সময় শাহ আলমের কাছ থেকে একটি পিস্তল, একটি গুলি ও বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
বছরের প্রথম দিনেই রাশিয়ার গ্যাস রপ্তানির জন্য বন্ধ হচ্ছে ইউক্রেনের ট্রানজিট। এখন থেকে ইউরোপে গ্যাস সরবরাহের জন্য ইউক্রেনের পাইপলাইন ব্যবহার করতে পারবে না মস্কো। ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফটোগ্যাস আর রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রমের 5 বছরের চুক্তি শেষ হচ্ছে বুধবার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপকে প্রস্তুতির সময় দেয়া হয়েছে। রাশিয়া ইউক্রেনকে ব্যবহার করে কোটি কোটি ডলার আয় করতে পারবে না। তবে হাঙ্গেরি, তুরস্ক আর সার্বিয়াতে তুর্ক স্ট্রিম পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ করতে পারবে রাশিয়া। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। স্কুলে স্কুলে বই দেয়া শুরু, শতভাগ দিতে না পারায় দুঃখ প্রকাশ শিক্ষা উপদেষ্টার। এতদিন বই উৎসবের নামে অপচয় হয়েছে বলছে এনসিটিভি। বছরের প্রথম দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন, ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। নতুন বছরে জুলাই গণহত্যার বিচারের আশা, শক্ত পররাষ্ট্রনীতিতে মাথা উঁচু করে চলার প্রত্যয়। আমাদের যে অধিকার যে আমাদের ক্ষুণ্ণ হয়েছে, এই স্মৃতিগুলোর আর পুনরাবৃত্তি আমরা চাই না। ছাত্র এবং নাগরিকদের রাজনৈতিক সক্রিয়তার জায়গা থেকে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক শক্তির আগমন ঘটবে। এই দেশটাকে আমাদের একটা মিনিমাম রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে নিয়ে যেতে হবে। সবশেষ খ্রিস্টীয় নববর্ষকে বরণ করল যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে হাজারো মানুষ দেশে দেশে উদযাপন। আর এই ছিল এখন ঢাকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।